স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আপনি তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন? না, তুহিন ভাই আমার ভালো ফ্রেন্ড ছিলেন। তাহলে এমন ভাবার কারণ? আমি নিজে কখনো খুঁজে পাইনি। বাড়ির গেটের সামনে ইলাস ভবন লেখা। নিদ্র হিসাব মিলিয়ে নিল ঘটা কোনো কারণে গায়েব হয়েছে। বৃদ্ধ গেটের বাইরে দাঁড়িয়ে বলল, জোয়ানা সো বুঝলাম, কিন্তু দাদাভাই একটু সাবধানে, আর দাদাভাই সন্ধ্যা যেন না হয়। নিদ্র ঘাড় নাড়িয়ে সম্মতি দিল। বৃদ্ধ চলে গেল। রশিদ সাহেব খুব ঘামতে শুরু করেছেন। নিদ্র গেট খুলে ঢুকতে যাবে, তখন রশিদ সাহেব হাত টেনে ধরে বললেন, ছোটবেলায় দাদির কাছে রূপকথায় এরকম ভূতের বাড়ির কথা শুনেছি। চাচা, এটা বাস্তব। গেট থেকে সরু একটা রাস্তা বাড়ির মূল ফটকের দিকে চলে গেছে। সরু পথটা শেওলা পরে পিছলা হয়ে আছে। নিদ্র খুব সাবধানে পা ফেলে ফেলে যাচ্ছিল। রশিদ সাহেব নিদ্রের পিছন পিছন বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছেন। এই বাড়িতে মাকড়সার জাল এত পরিমাণ হয়েছে যে যে কেউ বুঝতে পারবে এখানে অনেকদিন যাবৎ কেউ এখানে বসবাস করে না। ভাবতে ভাবতে আর দেখতে দেখতে রশিদ সাহেব খুব ভালোভাবে আছাড় খেলেন। নিদ্র শুনতে পেল ধূপ করে একটা শব্দ। পিছনে তাকিয়ে নিদ্র হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। হাসি চাপিয়ে রেখে রশিদ সাহেবকে টেনে তুললেন। অদ্রি ফুলগুলো ফুলদানিতে রেখে পানি দিচ্ছিল। তখন লিলি এসে জানালো, রঙিন ভাইজান কোথাও নেই। অদ্রি ফুলগুলোকে ঠিক করতে করতে বলল, সকালের খাবার খাওয়া হয়েছে? না। রান্না করেছিস? হ্যাঁ, টেবিলে রাখবো? রাখ, আমি আসছি। দুপুরে রান্না শেষ করে অদ্রির খুব ক্লান্ত লাগছিল। কোনো রকম গোসল করে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে আবারও সেই বিশ্রী স্বপ্নটা সে দেখল। মাঝে কিছুদিন এই স্বপ্ন তার পিছু ছেড়েছিল, কিন্তু সেটা তার ভুল ধারণা ছিল। সে বারবার এই স্বপ্ন থেকে নিজেকে মুক্তি করতে পারেনি। স্বপ্নের মধ্যে সে কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতেই তার ঘুম ভেঙে যায়। ঘুম আর আসে না। নিদ্রাহীনভাবে তাকে এর আগে 3 দিনও কাটাতে হয়েছে। সে জানে এবার তাকে কতদিন কাটাতে হবে। আচ্ছা, কোনো উপায় কি নেই? কেউ কি নেই এই শাস্তি থেকে তাকে মুক্তি দেবে? কেউ একজন তাকে গলায় দড়ি দিয়ে বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। কি অসহ্য যন্ত্রণা, কষ্ট! হাত পা ছোটাছুটি করে বাঁচার জন্য, কিন্তু পারে না। এক সময় তার আর শক্তি থাকে না হাত পা ছোটাছুটি করার। এমনকি নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এক সময় তার মৃত্যু হয়, কিন্তু তার অনুভূতি থাকে। কয়েকজন অচেনা মানুষ এসে তার দেহ নামিয়ে লাশটা ঘরে নিয়ে যায় এবং ধারালো ব্লেডে প্রত্যেকটা টানে তার শরীর ব্যথায় কুকড়ে ওঠে। এক সময় কাঁটা ছেঁড়া শেষ হলে ময়লা পট্টি করে দিয়ে তাকে মুড়িয়ে ঘরের এক কোণায় ফেলে রাখে। বড় বড় সাদা ইঁদুর তার দেহকে ঠুকরে ঠুকরে খেতে থাকে। কি অসহ্য ব্যথা, কি যন্ত্রণা! সে আজ 2 বছর যাবৎ সহ্য করেই যাচ্ছে। এরকম হবার 1 সপ্তাহ পর্যন্ত তার পুরো শরীরে পানি পড়লেও ব্যথা অনুভব হতো। নিদ্র পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগলো। খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস সে দেখছে। মাঝে মধ্যে কিছু জিনিস তার প্লাস্টিকের ব্যাগে রাখছে। রশিদ সাহেব ভাঙা চেয়ারে বসে ঝিমুচ্ছেন। দুপুরের দিকে নিদ্রের কাজ শেষ হলো। রশিদ সাহেবকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এলো। রশিদ সাহেব পায়ে বেশ ব্যথা পেয়েছেন। সে আশঙ্কা করছেন পায়ের মোটা হাড়টা ভেঙেছে জোরালোভাবে। নিদ্র বোঝানোর চেষ্টা করছে, ভাঙলে আপনিও খুঁড়িয়ে হাঁটতে পারবেন না। বাবা ভূতের বাড়ি থেকে পালানোর জন্য ওই ভাঙা পা নিয়েই খোঁড়াচ্ছে। অদ্রি কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে জানালার পাশে এসে দাঁড়ালো। হালকা বাতাস তার শরীরে আলতোভাবে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করছে। তার চোখ দিয়ে পানি অঝোর ধারায় পড়তে শুরু করেছে। মুছে দেবে কেউ? পরন্ত বিকেলবেলায় অদ্রির মনে পড়ল রান্না করতে হবে। অবশ্য লিলি করে রেখেছে, কিন্তু নিদ্র তার রান্না খেতে চেয়েছে। গত 2 বছরের অভ্যাসকে ত্যাগ করে অদ্রি তার ঘর থেকে বের হলো। সন্ধ্যের দিকে নিদ্র তার 2 হাত ভরে সাদা গোলাপ নিয়ে বাসায় ফিরল। অদ্রি রান্নাঘরে শুটকি মাছ ভর্তা করেছিল। নিদ্র বাসার মধ্যে প্রবেশ করার পর থেকে কেমন যেন পচা একটা গন্ধ তার নাকে আসছে। সে কোনোভাবেই গন্ধের উৎস খুঁজে পাচ্ছে না। রশিদ সাহেব সরাসরি তার বাসার দিকে চলে গেছেন। নিদ্র তাকে নিয়ে বেশ চিন্তিত। যদি পা ভেঙে থাকে তাহলে একা একাই তাকে বের হতে হবে। একা বের হওয়াটা রিস্কি, বহুত রিস্কি।
আবারও যদি কুকুর তাকে নর্দমায় ফেলে ডুবিয়ে রাখে। ফুলগুলো অদ্রির হাতে দিলেই ভালো হতো। তার অনেক হিসেব এখনো বাকি। একটা গল্প তার মাথায় আছে, গল্পে কিছু মিসিং আছে। দুয়ে দুয়ে 4 হচ্ছে না 3 হচ্ছে, কোনোভাবেই মিলছে না। আজকের জমার শব্দে কিছুটা ঘাটতি কমলেও পুরোটা কমবে না। ঘরে এসে নিদ্র ফুলগুলো বিছানার উপর রেখে সংগৃহীত জিনিসগুলো তার ব্যাগে রেখে দিল। সারাদিনের ক্লান্তিটা গোসল করে কিছুটা কমাতে হবে। অদ্রি তাকে মিথ্যে বলেনি। কেউ মিথ্যে বললে খুব সহজে নিদ্র বুঝতে পারে, আর গল্পে যে মিসিং ছিল সেটা অদ্রি ইচ্ছে করেই করেছে। মিথ্যে সে বলতে চায় না, তাই এড়িয়ে গেছে। কিন্তু বলতে সমস্যাটা কই ছিল? তবে অদ্রির তিনি মানুষটা তেমন ভালো ছিলেন না। এলাকার মানুষজন তার উপর বেশ বিরক্ত। তার বাড়ির আশেপাশেই কেউ যেতে চায় না, কিন্তু তবুও রয়ে যায়। বৃদ্ধ কাজের লোক, তিনির বন্ধু আর অদ্রির পরিবার এদের সাথে কথা না বলে চার আর হবে না। মেয়েটার কোনো খারাপ দিক সে এখনো খুঁজে পায়নি। দুজন লোকের একজনও অদ্রির সম্পর্কিত তেমন কিছুই বলেনি। যদি থাকতো তাহলে অবশ্যই বলতো। থানা থেকে কিছু তথ্য পেয়েছে, তবে পুরোটা জানতে হলে ঘুষ প্রদান না করে উপায় নেই। লিলি অদ্রিকে এসে জানালো, ভাইজান আইছে আপামনি, সে তার ঘরে গেছে। অদ্রি হাত ধুয়ে চুলোয় চায়ের পানি দিতে দিতে বলল, তোর ভাইজান কই? বললামই তো ঘরে। মোবাইলটা নিয়ে আয় তো, বাড়িঘর নোংরা হয়ে আছে, 2 বেগমের কোনো খোঁজ নেই। মাস হলে টাকাটা নেবার বেলায় ঠিকই ছুটে আসবে। আমার দ্বারা আর হচ্ছে না। খাবার টেবিলে গুছিয়ে 2 কাপ চা ট্রেতে নিয়ে নিদ্রের ঘরের দিকে ধীর পা এগোতে লাগলো। পুরো শরীর তার ব্যথা, তারপরও সে ব্যাপারটা ভুলে থাকতে চাচ্ছে, কিন্তু ব্যথা তাকে ভুলতে দিতে চায় না। এভাবে তো আর থাকা যায় না, তাই সে চেষ্টা করছে কাটিয়ে ওঠার। ঘরে ঢুকে বিছানার উপর ট্রে রাখতে গিয়ে ফুলের তোড়ার দিকে চোখ গেল তার। মেয়ে আর বাচ্চা এই দুটো জাত ফুল খুব পছন্দ করে। যারা খুব সাদামাটা তারাই সাদা রঙের ফুল বেশি পছন্দ করে। ফুলগুলো কি তার জন্য নাকি অন্য কারোর জন্য অদ্রি জানে না। মন বলছে তার জন্য, কিন্তু সেই মনই আবার বলছে না, তোর জন্য না। কি আজব, একটাই মন ক্ষুদ্র সময়ের ব্যবধানে ভিন্ন দুটো কথা বলল। সময়ের ব্যবধান আর একটু বেশি হলে হয়তো বা এই সংখ্যাটাও বৃদ্ধি পেত। মাত্র 2 সপ্তাহ আগেও তার একই অবস্থা হয়েছিল। সে ঘরে নিজেকে আবদ্ধ করে রেখেছিল। আজও একই স্বপ্ন, একই অনুভূতি, একই ব্যথা, একই মনের অবস্থা। কিন্তু সে স্বাভাবিকভাবেই আছে। কারণটা একটা শব্দ, নিদ্র। হাসি খুশি সরল মনের মানুষটার জন্য তার ক্ষুদ্র সময় কতটা পার্থক্য তৈরি হয়েছে। নিদ্র গোসল করে বের হয়ে দেখলো অদ্রি তার বিছানার উপর উবু হয়ে বসে ফুল দেখছে। চোখের পলক পড়ছে না। নিদ্র আনমনেই নিঃশব্দে হাসলো। নিদ্র একটু জোরেই বলল, চায়ের কাপটা নিতে পারি ম্যাডাম? অদ্রির চিন্তায় ছেদ পড়ল। সে কিছুটা অপ্রস্তুত ছিল। ঘুমটা ভালোভাবে ঠিক করে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, আপনার জন্যই আনা। 2 কাপ চা আমার জন্য? আমার থেকে তো আপনাকেই বেশি ক্লান্ত লাগছে। অদ্রি নিদ্রের দিকে তাকালো। নিদ্র ঠিক সেই প্রথম দিনের মতো ভয় পেল। অদ্রির চোখ লাল টকটক আর ফুলে আছে। নিদ্র নিজেকে সামলে নিয়ে চায়ের কাপে ছোট্ট করে চুমুক দিল। অদ্রির হাতের রান্না যতটা ভালো, চা ঠিক তার 4 গুণ খারাপ। অদ্রি নীরবতা ভেঙে বলল, আপনি সারাদিন কই ছিলেন? ওই একটু গবেষণা করতে বের হয়েছিলাম। আপনি এত গবেষণা কেন করেন? আপনার হাতের চা কিন্তু তেমন ভালো হয় না। তাহলে খাচ্ছেন কেন? কই খাচ্ছি না তো, পান করছি। কথাটা বলে নিদ্র চায়ের কাপে লম্বা এক চুমুক দিল। অদ্রি নিদ্রের কথায় উচ্চস্বরে হাসতে শুরু করলো। আপনার চোখ এরকম লাল কেন? নিদ্র চায়ের কাপ ট্রের উপর রেখে বলল। অদ্রি উত্তর দেবে কি দেবে না সিদ্ধান্ত নিতে পারছে না। উত্তরটা জানার পর সে বিশ্বাস করবে না। এরকম আজগুবি স্বপ্ন কেউ দেখে নাকি কখনো? সরাসরি পাগল না বললেও মনে মনে বলতেও পারে। নিদ্র আবার প্রশ্ন করল, আপনাকে অনেক অসুস্থ মনে হচ্ছে এবং চিন্তিতও লাগছে। যদি বাইরের কাউকে বলার মতো না হয় ব্যাপারটা, তাহলে বলতে হবে না। আসলে প্রথম যেদিন আপনাকে দেখলাম সেদিনও আপনার চোখ এরকম লাল ছিল আর বেশ বিষণ্ণ ছিলেন। কারণটা জানার ইচ্ছা তো সেদিন থেকেই। আপনি গবেষণা করে বের করুন। আমার মাথায় তো জট নেই যে আপনার মনের খবর জানতে পারবো। আর থাকলেও মেয়েদের মন তো পানির মতো, কখনো অ্যাসিড হিসেবে আচরণ করে, কখনো ক্ষার হিসেবে, আবার কখনো নিরপেক্ষ আচরণ করে।
এখন আমি তো আর এত মহাজ্ঞানী না যে এই 3 অবস্থা বুঝতে পারবো। আপনি অনেক বেশি কথা বলেন, প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় কথাটাই বেশি বলেন। জানি তো, আসলে সামনের জন তো প্রয়োজনেই কথা বলে না, তাই আমি। অদ্রি ট্রেন নিয়ে চলে গেল। অদ্রির চলে যাওয়াটা নেত্র খুব মনোযোগ দিয়ে দেখছে। প্রতিদিনের মতো আজকের হাঁটায় অনেক পার্থক্য। আজকে কেমন যেন পা টিপে টিপে হাঁটছে, প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে ফেলছে। কি এমন ঘটেছে? মৃত স্বামীর কথা মনে পড়েছে? মনে পড়লেও এরকম হবে কেন? নিদ্রের মাথা ধরা শুরু হয়ে গেল। ক্ষুদ্র এই মস্তিষ্কে এত প্রশ্ন রাখা যায় নাকি? উত্তরও পাওয়া যাচ্ছে না। কি যে অবস্থা! নিদ্রের এক মুহূর্তের জন্য মনে হলো এখানে আসাটা ঠিক হয়নি, শুধু শুধু ঝামেলায় জড়িয়ে পড়া। পরক্ষণে মনে হলো না, ঝামেলা না, একটা সাদা ফুলকে তপ্ত মরুভূমির বালির মাঝে পড়ে আছে। তপ্ত বালির স্পর্শে ফুলের পাপড়িগুলো মনে পড়ছে না। রাতে খাবার টেবিলে নিদ্র ভীষণ অবাক হচ্ছে। পুরো টেবিল জুড়ে বিভিন্ন ভর্তা, 2 থেকে 3টা বাদে একটারও নাম তার জানা নেই। নিদ্রের দিকে ছোট্ট বাটি এগিয়ে দিয়ে অদ্রি বলল, এটা নিম পাতা ভর্তা, আগে খান, ভাত ঠান্ডা হয়ে গেলে স্বাদ পাবেন না। মানে আমি তো জানতাম এটা খুব তিতা। আপনার জানাটা সঠিক। তাহলে খাবো যে? আমার তো তিতা খাওয়ার অভ্যাস নাই। আপনি বাঙালি খাবার খেতে চেয়েছিলেন। কিন্তু জানালার ধারে অদ্রি দাঁড়িয়ে কালো আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলো, এটা একটা ভয়ানক স্বপ্ন, আমার পিছু ছাড়ে না। 2 বছর যাবত, তাই তো? হ্যাঁ। অদ্রি তার স্বপ্নের সবটুকু নিদ্রকে জানালো। নিদ্র বলল, আমি একটা তত্ত্ব পেয়েছি আপনার স্বপ্ন বিষয়ক। কিরকম শুনি? আপনার বরের পোস্টমর্টেম হয়েছিল, তাই তো? হ্যাঁ, অপমৃত্যু হয়েছিল তাই। আপনি এই পোস্টমর্টেম নিয়ে অনেক গভীরভাবে চিন্তা করেছিলেন। আপনার বরের আত্মহত্যার জন্য নিজেকে দায়ী করেন। আপনার চিন্তাটা এতটাই গভীরে চলে গেছে যে পোস্টমর্টেম থেকে শুরু করে প্রত্যেকটা ধাপের জীবন্ত অনুভূতি আপনি অনুভব করতে পারছেন। নিজেকে দায়ী করা বন্ধ করুন, স্বাভাবিক জীবন ফিরে পাবেন। এরকম অস্বাভাবিক জীবন আর কতদিন? আমি দায়ী? ভুল, আপনি অদ্রির সম্পূর্ণ ভুল ভেবে বসে আছেন। আমি আপনাকে সাহায্য করতে চাই। নিদ্র বেশ ভারী কণ্ঠে বলল। অদ্রি অবজ্ঞার স্বরে বলল, আমাকে? জি, আপনাকে। ইখলাস সাহেবের মানে অদ্রির মৃত স্বামী, সেই বন্ধুর নাম ঠিকানা অনেক কষ্টে অদ্রির কাছ থেকে পাওয়া গেছে। নিদ্র রাত 2টা পর্যন্ত পরিকল্পনা করেছে কিভাবে কি করা যায়। অদ্রি তার স্বামীকে এতটাই বিশ্বাস করেন যে প্রত্যক্ষ প্রমাণ ছাড়া তিনি কুকর্ম বিশ্বাস করতে চাইবে না। প্রত্যক্ষ প্রমাণ হলেও খুব জোরালো প্রমাণ হতে হবে, তা না হলে বিষয়টা ভিন্ন দিকে মোড় নেবে। এমনিতেই সন্ধ্যার কথাটা কাটাকাটিতে অদ্রি বেশ বিরক্ত হয়েছেন তার প্রতি। ইখলাস সাহেবের বন্ধুর নামটা শুনলে মনে হয় মানুষটা খুবই ভালো। অবশ্য ইখলাস নামটাও তো সেরকমই, কিন্তু যতটুকু তথ্য জোগাড় হয়েছে তাতে তাকে ভালো মানুষ বলা চলে না। মানুষের কত রূপ হতে পারে সেটা চিন্তার অতীত। আর হিসাবের এই খাতাটা অদ্রিকেই দিয়ে যেতে হবে। নিদ্র ভেবে রেখেছে মেয়েটাকে সাহায্য করতে পারলে শান্তি পাওয়া যাবে। নিদ্র ভাবতে ভাবতেই গভীর ঘুমে তলিয়ে গেল। স্বপ্নহীন ঘুম ভাঙল অদ্রিরটাকে। বিছানা থেকে লাফিয়ে উঠে নিজেকে সামলে নিল। তারপর বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসপত্রগুলো তার লাগেজে রেখে দিল। চোখ মুছতে মুছতে দরজা খুলে দিল। অদ্রির চোখ এখনও লাল, তবে গত 2 দিনের তুলনায় কিছুটা কম। অদ্রি খাবার ট্রে নিয়ে ছোট্ট টেবিলের উপর রেখে আবার চলে গেল। নিদ্র চাচ্ছিল অদ্রি তার সাথে কিছুক্ষণ গল্প করুক। কেন যেন তার সাথে গল্প করতে নিদ্রের খুব ভালো লাগে। কেন ভালো লাগে সেটা নিদ্রের জানা নেই, আর জানার ইচ্ছেও নেই। এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো কারণ ছাড়াই কথা বলতে ভালো লাগে। অদ্রি নিদ্রের সেই কিছু মানুষের একজন। নিদ্র তাকে ডাকলেও হয়তো বা অদ্রি আসতো, আবার নাও আসতে পারে। না আসার কারণ অনেক আছে। তার তিনিকে নিয়ে যে নিদ্র অপ্রীতিকর কথা বলেছে, অপ্রীতিকর হলেও বাস্তব, অতি বাস্তব। কিছু মানুষ থাকবেই যারা সহজে বাস্তবতাকে মেনে নিতে চায় না বা অন্ধ, বধিরের মতো বসে থাকে। এদেরকে বোঝানোর জন্য চোখ টেনে খুলতে হয় আর কানের টিম্প্যানিক পর্দায় বৃহৎ কম্পনের সৃষ্টি করতে হয়। অদ্রির জন্য তাকে 2টো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। দাঁত ব্রাশ করার পর নিদ্র কিছুটা শান্তি ফিরে পেল।
দাঁতে মনে হচ্ছিল মন খানেক ময়লা জমেছিল। প্রতিদিন ব্রাশ না করার অভ্যেস তার নেই, তারপরও সেই নিম পাতা খাবার পর থেকেই মনে হচ্ছিল তার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। শান্তভাবে নাস্তা খাবার পর তাড়াতাড়ি বাসার পোশাক ছেড়ে খুবই মার্জিত পোশাক পরল। এমন ভদ্র ব্যবহার করতে হবে যাতে সুফি সাহেব মুগ্ধ হয়ে যান। ইখলাস সাহেব আর সুফি সাহেব নামে প্রচুর মিল আছে। অদ্রি যেভাবে বলেছে তাতে নিদ্রার কিছু বিষয় স্পষ্ট ধারণা হয়েছে সুফি সাহেবের ব্যাপারে। অদ্রির তিনি একমাত্র বিশ্বস্ত বন্ধু আর ব্যবসার পার্টনার। খুবই খোলামেলা মনের মানুষ, প্রচুর কথা বলেন আর বিয়ে বিদ্বেষী, বাগান প্রিয় মানুষ। নিদ্র তার প্রয়োজনীয় জিনিস ছোট্ট কাঁধ ব্যাগে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ল। চোর যেভাবে চুরি করার পর বাসা থেকে বের হয়ে আসে, নিদ্রও ঠিক সেভাবেই বের হলো। সে কোনো চুরি করেনি, কিন্তু যাওয়ার পথে অদ্রি বা লিলি কেউ থাকলে ঝামেলা হতে পারে, আবার নাও হতে পারে। অদ্রির ঠিকানা অনুযায়ী তাকে অন্ততপক্ষে 3 ঘন্টার জার্নি করতে হবে। তারপর পায়ে হেঁটে 30 মিনিটের পথ, আর কপাল ভালো থাকলে ভ্যান গাড়ি পেয়েও যেতে পারে। কারেক্ট 3:30 মিনিট পর নিদ্র তার গন্তব্যস্থানে পৌঁছলো। বিশাল উঁচু গেটের সাথে নিচু পাঁচিল, খুবই উদ্ভট আর হাস্যকর। এত উঁচু গেট প্রথমে কেউ দেখলে ভাববে বাইরের লোকজন থেকে ভেতরকে সম্পূর্ণ আলাদা করতে চাচ্ছেন বাড়ির মালিক, কিন্তু পাঁচিলের এদিকে তাকালে উল্টো চিন্তায় মাথা আসবে। বাড়ির মালিক চাচ্ছেন আপনি বাড়িতে ঢুকে খুব আনন্দের সহিত ঘুরতে পারেন। গেটের পাশে কলিং বেলে কয়েকবার বাজানোর পরেও কেউই গেট খুলল না। নিদ্র আবারও কলিং বেল চাপ দিল। প্রায় সাথে সাথে 30 থেকে 35 বছরের একজন সুঠাম দেহের পুরুষ একরাশ বিরক্তি নিয়ে গেট খুলে ভ্রু কুঞ্চিত করে বলল, কে ভাই আপনি? এতবার কেউ কলিং বেল বাজায়? আমি ভাবলাম কেউ হয়তো বা শুনছে না, তাই। বলেন কি ভাই, এই বিখ্যাত বেল জোরে বাজবে না? আমার ইলেকট্রন মানে আমার স্ত্রী পুরো 1 মাস ধরে প্রায় 500টা দোকানের 12টা বাজি এটাকে কিনেছে। এটাতে শব্দ না হয়ে কই যাবে বলেন ভাই? নিদ্র 60% শিওর ইনি সুফি সাহেব, কিন্তু উনি তো বিয়ে বিদ্বেষী, তাহলে স্ত্রীর কথা বলছেন কেন? লোকটি আবার বলল, আপনি কে? একজন অপরিচিতদের সাথে এইভাবে বেশিক্ষণ কথা বলা ঠিক না। দেখা গেল আপনি আমাকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করে আমার বাগানের গাছগুলো চুরি করলেন, তখন কি হবে? নিদ্র খুব কষ্টে হাসি চাপিয়ে রাখলো, কিন্তু শেষ পর্যন্ত হেসেই ফেলল। লোকটি ভ্রু আরও কুঞ্চিত করে বললেন, হাসেন কেন মিয়া? নিদ্র 90% শিওর যে ইনি সুফি সাহেব, 10% তো বাকিই রয়ে গেল। নিদ্র বিনয়ী স্বরে বলল, আমি সুফি সাহেবের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমি আপনার কাঙ্ক্ষিত সুফি সাহেব, বলুন কি বলবেন? আমি আসলে অদ্রির বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। লোকটি মৃদু হেসে বললেন। সুফি সাহেবের হাস্যোজ্জ্বল মুখ গভীর বিষাদে ছেয়ে গেল। আপনি বাড়ির মধ্যে আসুন। সুফি সাহেব নিদ্রকে বললেন। ড্রয়িং রুমে ছোট্ট সোফার উপর নিদ্র বসে আছে। বাড়িটায় কেমন যেন গুমুট ভাব আছে। নিদ্রের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার সামনেই টিভিতে ইন্ডিয়ান একটা গানের চ্যানেল খোলা, আর তাতে গান চলছে। নিদ্র ভাবছে হুট করে কেউ চলে আসলে এই গান চলা অবস্থায় তাহলে খুব লজ্জায় তাকে পড়তে হবে। এই গানের মিনিংটা খুব খারাপ লাগে নিদ্রর কাছে। পৃষ্ঠ দেশ নিয়ে এভাবে কেউ গান লেখে, আর তাতে যে নাচ দিচ্ছে তাতেও স্পষ্টভাবে এই অঙ্গ দেখিয়ে দেওয়া হচ্ছে বারবার। কি অরুচিকর গান! সুফি সাহেব চলে আসলে যাও কম লজ্জা পাওয়া যাবে, ওনার স্ত্রী আসলে খুবই লজ্জাকর পরিস্থিতি। তার কপালে ঘামে ভিজে যাচ্ছে। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। সুফি সাহেব সেই যে তাকে এখানে বসিয়ে রেখে গেছেন, আর খোঁজ নেই। বাচ্চার কান্নার আওয়াজ বেড়েই যাচ্ছে। নিদ্রের মাথা ব্যথা শুরু হয়ে গেল। 25 থেকে 26 বছরের একজন নারী এক গ্লাস লেবুর শরবত নিদ্রের সামনে টি টেবিলে রেখে বললেন, কিছু মনে করবেন না, উনি একটু কুটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, উনি এক্ষুনি আসবেন। আপনি শরবত খান, আমার হাতের শরবত এই বাংলাদেশে শ্রেষ্ঠ। লাস্টের কথাটা বলে সেই নারী মুখ টিপে হাসলেন। নিদ্র এরকম কুচকুচে কালো নারীকে এত সুন্দর করে কখনো হাসতে দেখেনি। মুখ টিপে হাসার কারণে তার 2 গালে টোল পড়েছে। কি সুন্দর হাসি! এরকম সুন্দর হাসির মেয়েকে যে কেউ বিয়ে করতে চাইবে। কালো গায়ের রঙকে ছাপিয়ে গেছে এই হাসি। রমণী চলে গেলেন। নিদ্র নিজেকে শাসন করল, এভাবে হুট করে কারো মায়া পড়তে নেই।
শরবতের গ্লাসে চুমুক দিয়ে লাস্টের কথার সত্যতা বুঝতে পারল। মৌরি ইচ্ছে করে মুখ টিপে এসেছে। অজানা কাউকে এভাবে চমকে দিতে তার ভালো লাগে। সে জানে তার হাসির তুলনা কখনোই হয় না, আর শরবতের তো কথাই হয় না। ছেলেটা চমকে যাবার পর বেশ বোকাশোকা লাগছিল। চোখ দুটো বড় বড় করে হা করে তাকিয়েছিল। ছেলেটা অবশ্য খুবই সুন্দর। কি সুন্দর তার চুলের রং! অবশ্য বয়সে তার অনেক ছোট। তবে এরকম চিন্তা করতে করতে মৌরি আবারও মুখ টিপে হাসল। ছেলেটাকে আবারও চমকে দিতে হবে। নিদ্রের চোখের সামনে এখনো সেই হাসি ভেসে ভেসে উঠেছে। মাথার ব্যথাটা আর এখন নেই। মেয়েটা সুফি সাহেবের স্ত্রী নয় তো? হলেও বাকি নিদ্রের তাতে কিছু যায় আসে না। নিদ্র নিজেই অবাক হচ্ছে এত কিছু কেন ভাবছে সে। সুফি বাচ্চা কোলে নিয়ে নিদ্রের পাশের সোফায় বসলেন। তারপর ফিসফিস করে বললেন, শোনো ভাই, আমার বাসায় ওইসব ব্যাপারে কথা বলা যাবে না। আমার ইলেকট্রন কিছুই জানে না, আমি তাকে জানাইনি। কিন্তু আমার খুব দরকার ছিল যে। আমরা বাইরে ঘুরতে যাওয়ার নাম করে বের হব, তখন না হয়। সুফি সাহেবের কোলের বাচ্চাটা চিৎকার করে কাঁদতে শুরু করলো। সুফি সাহেব বেশ জোরে বললেন, এই কুটির মা, নিয়ে যাও কুটিরে। ফর্সা মতন একজন নারী মাথায় ঘোমটা ঠিক করতে করতে এসে বাচ্চাকে কোলে নিয়ে গেলেন। নিদ্র বুঝতে পারল ইনিই সুফির সাহেবের স্ত্রী। তাহলে সেই কৃষ্ণ নারীকে? সুফি সাহেব ফিসফিস করে বললেন, আমার শালির হাতের শরবত খেয়েছেন? দারুণ না? নিদ্র মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলো। সুফি সাহেব হেসে বললেন, আমার শালির হাসিও দেখেছেন, তাই না? হ্যাঁ, সেই হাসিতে অনন্যা। আমার বাসায় যাওয়া দরকার। রাত হয়ে গেলে ঝামেলায় পড়তে হবে। সুফি সাহেব উচ্ছ্বসিত হয়ে বললেন, আপনি কি ভাবছেন একদিনেই আপনাকে আমরা ছেড়ে দেব? বাসায় মেহমান এসেছে আর তাকে আদর আপ্যায়ন করব না? তা কি করে হয়? না মানে আমার যেতেই হবে। আরে মিয়া থামেন, আগে খেয়ে দিয়ে স্বাস্থ্য ভালো করুন তারপর। আর আপনার যা জানার দরকার আমি ডিটেলসে বলবো, যদি এখন আমাদের ইচ্ছা মতন থাকেন। আর না হলে একটা শব্দও শুনতে পাবেন না। অগত্যা নিদ্রকে রাজি হতে হলো। সুফি সাহেব বললেন, একটু বসেন, আপনার জন্য যে ঘরটা খোলা হয়েছে সেটা পরিষ্কার করা হচ্ছে। কথাটা বলে সুফি সাহেব চলে গেলেন। নিদ্র কোথায় ফেসে গেছে, কি হবে, কিভাবে বের হবে বুঝতে পারছে না। ওদিকে অদ্রি রাতের খাবার রান্না করে অপেক্ষায় থাকবেন। বেচারি দেখা গেল না খেয়েই। নিদ্র তার মনকে বলল, সে আমার জন্য না খেয়ে কেন থাকবে? এইসব কি এলোমেলো চিন্তা করে তার মাথা ঘুরছে। টিভিতে এখন অন্য একটা গান হচ্ছে, সেটা 20 শতাব্দীর গান, কিন্তু এটাকে রিমেক করে আবারও বের করা হয়েছে। নায়িকা ভিন্ন, নায়ক ভিন্ন, প্রায় সবই ভিন্ন। নিদ্র গানে মনোযোগ আনার চেষ্টা করছিল। তখন মৌরি এসে বলল, গান শুনতে ভালো লাগছে না বুঝি? নিদ্র কিছু বলবে আর তখনই মৌরি বলল, আপনার ঘর পরিষ্কার হয়ে গেছে, চলুন আমার সাথে, দেখিয়ে দিয়ে আসি। মৌরির পিছু পিছু নিদ্র এগোলো। বেশ গোছানো একটা ঘর, একটা বেড, ছোট টেবিলে বই ভরা, সাথে চেয়ার, একটা ওয়ার্ড্রব আর বিশাল জানালার সাথে ইজি চেয়ার রাখা। ইজি চেয়ারে বসেই জানালা দিয়ে বাইরের সব কিছু দেখা যাবে। কিছু মুহূর্তের জন্য নিদ্রের এমন একটা ঘর পেয়ে ভালো লাগতে শুরু করলো, কিন্তু পরক্ষণেই মৌরির কথায় তার ভালো লাগাটা কমলো। ওয়ারড্রপের সম্পূর্ণ নতুন জামা কাপড় আছে, আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। আর একটু গোসল করেন, এত ফর্সা মানুষকে কেমন কালো কালো লাগছে। নিদ্র বোকা বনে গেল। এ কিরকম কথা মেয়ের? মৌরি দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে গেল। তার ইচ্ছে করছিল পিছন ফিরে তাকাতে, কিন্তু সে তাকালো না। ছেলেটা আর একটু বোকা হোক না, তাকে বোকা অবস্থায় বেশি ভালো লাগে। অদ্রি নিদ্রের ঘর সুন্দর করে গুছিয়ে এক গোছা সাদা গোলাপ ফুলদানিতে রেখে দিল। ফুলগুলো সে নিজ হাতে রুমান মালির বাগান থেকে এনেছে। ফুলের বোটা থেকে এখনো কষ পড়ছে। নিদ্রের মনে হয় সাদা রঙের গোলাপ খুব পছন্দ। অদ্রির আজকে খুব ভালো লাগছিল। গতকাল রাতে নিম পাতা ভর্তা খাইয়েছে ভেবে হান মনে হেসে ফেলল অদ্রি। বেচারা তাও খেয়েছে। আজকে তার পছন্দের বিরিয়ানি রান্না করবে। অদ্রি মনে মনে ঠিক করে নিল, খুব খুশি হবে মানুষটা। অদ্রি এখন কি করছে? আমার জন্য অপেক্ষা? আমার জন্য কি কি রান্না করেছে? হিমশীতল পানি শরীরে লেগে নিদ্র কেঁপে উঠল। তার ভাবনাগুলো ভাবনায় রয়ে গেল। পানিতে কেউ বরফ মিশিয়েছে কিনা কে জানে। বাধ্য হয়ে তাকে গোসল করেই বের হতে হলো। জানালা দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে নিদ্র ভাবছে, অদ্রি এভাবে উদাসীনভাবে তাকিয়ে কি দেখে?
আমার চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু অদ্রির চোখে হাজার হাজার মৃত স্বপ্নের পাল দেখে। মৃত স্বপ্নগুলো তাকে খুব কষ্ট দেয়। যদি আমি সেই কষ্টগুলোকে অনুভব করতে পারতাম, কষ্টগুলোকে তার খাঁচা থেকে বের করে দিতে পারতাম। খাঁচার দুয়ার খোলার চেষ্টায় সে এখন এই ফাঁদে পড়েছে। কি হবে কে জানে। এই কৃষ্ণ মেয়েটি তাকে বেশ জ্বালাবে। মেয়েটার কিছু একটা ক্ষমতা আছে, মানে কাছাকাছি থাকলে নিজেকে অসহায় মনে হয়, মনে হয় সময় থমকে যাচ্ছে। ক্ষমতা টমতা না, অন্য কিছু। এই কৃষ্ণ সুন্দরী থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অদ্রির হাতের বিরিয়ানি তো তৃপ্তি নিয়ে খেতে হবে, তবে নিম পাতা ভর্তাটা কখনোই ভুলতে পারবো না। আর 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 বৃষ্টি সেই রাত, পাগল একটা মেয়ে। যখন হুট করে জড়িয়ে ধরলাম, হার্টবিট এত দ্রুত বাড়তে শুরু করলো অদ্রির, মনে হচ্ছিল কেউ ঢোল পেটাচ্ছে। অদ্রির উষ্ণ দেহের আবরণে শীতলতা কিছুটা কমেছিল। আর একটু দেরি হলে হয়তো বা তার স্ট্রোকই হয়ে যেত। অদ্রির প্রত্যেকটা স্পর্শ তার অনুভবে রয়ে গেছে। মৌরি ধোয়া ওঠা এক কাপ চা এনে নিদ্রের ঘরের দরজার পাশে দাঁড়িয়ে বলল, আকাশ দেখেছেন? নিদ্র কোনো রকম পিছনে না তাকিয়ে বলল, তাছাড়া আর তো কিছুই দেখছি না। দেখার অনেক কিছুই আছে, আসলে আপনার চোখ খুঁজে পাচ্ছে না। হতে পারে। মৌরি ধীর পায়ে নিদ্রের সামনে এসে দাঁড়িয়ে বলল, রান্না হতে অনেক দেরি, আপাতত ক্ষুধা নিবারণ করা প্রয়োজন। চা খেলে ক্ষুধা কম লাগবে। এখন আমি চা পান করবো না, ধন্যবাদ আপনাকে। পান করবেন না? খেতেই হবে। এত কষ্ট করে চা বানিয়েছি, কি ফেলে দেবার জন্য নাকি? আপনি ফেলবেন কেন? অন্য কেউ পান করলেই তো হয়। আপনার জন্য বানানো চা অন্য কেউ খাবে না, আপনাকেই খেতে হবে। দেখুন, আমি এখানে থাকতে আসিনি, আমি আমন্ত্রণ পেয়েও আসিনি। আমি একটা জরুরি কাজ এসেছি, আর কাজ শেষ হলেই চলে যাব। নিদ্রের রাগে গা কাঁপছে। তার ইচ্ছে করছে চায়ের কাপ ফেলে দিতে, কিন্তু ইচ্ছেটা সবসময় পূরণ করা যায় না, অন্ততপক্ষে সম্পূর্ণ অচেনা একজন মানুষের সাথে। মৌরি মুচকি হেসে চায়ের কাপ বিছানার উপরে রেখে চলে গেল। সুফি সাহেব ছাড়া আর কোনো অপশন তার ছিল না। বাধ্য হয়ে এই ফাঁদে পা দেওয়া। অদ্রির মোবাইল নাম্বারটাও নেই। এতদিন ওই বাসায় আছে, কিন্তু মোবাইল নাম্বারটা নেওয়া হয়নি। রশিদ চাচাকে বলে উনি কিছু একটা করতে পারেন। নিদ্র চায়ের কাপের চা জানালা দিয়ে ফেলে দিল। তারপর চেয়ারে বসে রশিদ সাহেবের নাম্বারে কল দিল। রিং বেজেই যাচ্ছে, কিন্তু কেউ ফোন রিসিভ করছে। সেদিনকার পর তিনি খুব বেশি ভয় পেয়ে গিয়েছেন, নাকি অসুস্থ হয়ে আছেন। 8 বার রিং বাজার পরও যখন ফোন রিসিভ হলো না, তখন নিদ্র ফোন বিছানার উপর রেখে দিল। খোলা আকাশের দিকে তাকিয়ে তার মুক্তির স্বাদ নেবার ইচ্ছে জাগলো। সে কি করবে বুঝতে পারছে না। অদ্রি তার ওয়ার্ড্রবের সব জামাকাপড় বের করে দেখছিল রঙিন কোনো 3 পিস আছে কিনা। আজকাল তার সাদা রঙটা বেশ অসহ্যকর লাগে। অনুশোচনা বোধটা আর আগের মতো তীব্র নেই। ভেতরটা তার তীব্র দহনে পুরো ছাই হয়ে আছে। লিলি বলল, আপা, আপনার তো সাদা ছাড়া কোনো রঙের জামাই নেই। তাই তো, আমি না বানালে আসবে কোথা থেকে? আপা, 30 মিনিটের পথ পার হলেই নিউ মার্কেট আছে, চলেন যাই। অনেকদিন নিউ মার্কেটে যাওয়া হয় নাই। অদ্রি এর আগেও নিউ মার্কেট ঘুরে এসেছে, তবে নিতান্ত প্রয়োজন ছিল বলে। বাসায় তার এমন কেউ নেই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তাকে সাহায্য করবে। তাকেই বাধ্য হয়ে বাসার বাইরে বের হতে হয়। সাদা রং না হোক, হালকা গোলাপি বা বাসন্তী রং বা হালকা নীল রঙের পোশাক পরিধান করা যাবে। ইসলামে এত কঠোরতা নেই বিধবাদের নিয়ে। বিধবা এইমাত্র 22 বছরের, সে একজন বিধবা। 20 বছর বয়সেই তাকে বিধবা নামক শিকলে পা বাঁধতে হয়েছে। পায়ে সেই শিকলের দাগ গাঢ়ভাবে লেগে আছে। অদ্রি ছাড়া কেউই তাকে দেখতে পায় না। রাত 10টার দিকে সুফি সাহেব নিদ্রকে ছাদে ডেকে নিয়ে গেলেন। ছাদে পাটি বিছিয়ে দেওয়া হয়েছে। 2টো বালিশ, খাবার পানি, পান, সিগারেট, চায়ের ফ্লাক্স, টোস্ট বিস্কুট, সব কিছু সুন্দরভাবে সাজানো। পাটিতে বসে সুফি সাহেব বললেন, আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাচ্ছিলাম না, তাছাড়া উপায়ও নেই। সবাই এখন ঘুম, আপনি শান্তিতে যা জানতে চাইবেন বলবো। নিদ্র বালিশ কোলে নিয়ে খুব ক্ষীণ স্বরে বলল, না না, আমার আবার কিসের কষ্ট, ভালো আছি তো।
দুপুরের খাবার বিকেলের টেবিলে খাবার সময় সেই কৃষ্ণ সুন্দরী তাকে কম হেনস্থা করেনি, বহুত জ্বালিয়েছে, চা ফেলে দিয়েছে, বুঝতে পেরে তো আরও বেশি রকম করেছে। এর থেকে অদ্রির নিমপাতা ভর্তাও অনেক ভালো, অন্ততপক্ষে শান্তিতে খেতে পারা যায়। সফি সাহেব কিছুক্ষণ গেসে গলা পরিষ্কার করে বললেন, আমার শালি আপনাকে খুব জ্বালাতন করেছে, আমি বুঝতে পারছি। আসলে আপনি অনেক সুন্দর আর সাদামাটা মানুষ তো, তাই আর কি। তার যাই হোক, কিছু মনে করবেন না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।